তার সামনে বাইক। সাবিহার ছুটি হতে 5 মিনিট বাকি এখনো। অয়ন হুট করে হাঁচি দিয়ে উঠল। ঠান্ডা লেগে গিয়েছে তার, নাক টান টান করছে। বৃষ্টি থেমে গিয়েছিল, এখন আবার পড়ছে। টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে। অয়ন এক ধ্যানে রাস্তায় তাকিয়ে রইল। তার অদ্ভুত এক ইচ্ছে জেগে উঠল। যদি সাবিহা শাড়ি পরে এমন বৃষ্টির রাতে ল্যাম্পপোস্টের রেখা অনুসরণ করে, তার হাতে হাত রেখে হাঁটে, কেমন হবে? বৃষ্টিতে ভেজা স্নিগ্ধ সাবিহাকে তখন কেমন দেখাবে? অয়ন কিছুক্ষণ আগে 2টো সিগারেট কিনে এনেছিল, সেটা ধরালো। বড় বড় কয়েকটা টান মেরে ধোঁয়া ছুঁড়ে মারল মাথা উঁচু করে। আর চোখে খেয়াল করলো সাবিহা বেরুচ্ছে। আজ আর সিগারেট সরালো না, টেনেই যাচ্ছে। একসময় চোখে চোখ পড়ল, আলগোছে সিগারেট পাশেই ফেলে দিল। সাবিহা হুট করে রেগে গেল, কিন্তু তার রাগ কি নিয়ে আন্দাজ করতে পারছে না। অয়নের উপর সে চরম বিরক্ত। এই ভেজা কাপড় চোপড় পরে এখনো দাঁড়িয়ে, ছেলেটা কি পাগল? আর চোখে তাকালো। অয়নের টাই ঝুলে বুকের মাঝখানে দুলছে, চুলগুলো কপালের সামনে লেপ্টে আছে। আশ্চর্যজনকভাবে ভার্সিটির কোট ড্রেসে অয়নকে একদম বাচ্চা বাচ্চা লাগছে না, বয়স তুলনায় বেশ বড় বড় ভাব নিয়ে রেখেছে। সাবিহার চোখের সামনে অয়ন বাইকে উঠে বসেছে। বাইক স্টার্ট করে বসে, যাচ্ছে না, যেমন সাবিহার উঠে আসার অপেক্ষায়। সাবিহা না দেখার ভান করে দাঁড়িয়ে। মাত্রই বাস এসে থেমেছে সাবিহার সামনে। সাবিহা একবার বাসের দিকে তাকালো, তো একবার অয়নের দিকে। অয়ন সামনে তাকিয়ে, তার দিকে তাকাচ্ছে না। সাবিহা বাসের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার মন বিচলিত। ভেজা কাপড় চোপড় পরিহিত অয়নকে দেখে তার ইচ্ছে করছে না আর বাসে যেতে। বাস তার অপেক্ষা করল না, চলে গেল। সাবিহা দাঁড়িয়ে তখনও। বৃষ্টি হচ্ছে। সাবিহার কথাই তাকালো অয়ন। তার উপরেই তো বৃষ্টি পড়ছে, সে কিভাবে না জানা যে বৃষ্টি পড়ছে? সাবিহা আকাশের দিকে তাকালো। মৃদু বৃষ্টি। এই বৃষ্টিতে বাইক চড়ে গেলে এক আলাদা অনুভূতি কাজ করবে। এই অনুভূতি সাবিহা উপভোগ করতে চায়। এগিয়ে গেল বাইকের দিকে। যখন অয়নের কাঁধে হাত রেখে পেছনে উঠে বসল, অয়নের ঠোঁটে বিশ্বজয়ের এক অমায়িক হাসি ফুটে উঠল। সে এক টানে বাইক নিয়ে দূর দূরান্তে ছুটে চলল। সাবিহা প্রস্তুত ছিল না মোটেও। শক্ত করে ধরল অয়নের কাঁধ। ধীরে চালাও। অয়ন পড়ল। আমাকে শক্ত করে ধরুন সাবিহা। সাবিহার হৃদয় কেঁপে উঠল। সেই প্রথম তার নাম অয়নের মুখে শুনেছে, আগে কখনো নাম ধরে বলেনি। আমি তোমার বড়। অয়ন বৃষ্টির মধ্যে চেঁচিয়ে উঠল নিজের সর্বশক্তি দিয়ে। সাবিহা। সাবিহা ক্রোধের ভান করে শাসালো। অয়ন। অয়ন আরও জোরে তার নাম উচ্চারণ করল। নিজের নাম যেন চারপাশ থেকে শুনছে সে। এই ব্যাকুল অনুভূতি কিভাবে অস্বীকার করবে? অয়ন শব্দ করে হাসছে। তার হাসির শব্দে সাবিহার ঠোঁটের কোণ উঁচু হয়ে আসছে। পরপর চোখ জোড়া বন্ধ করে ফেলল। বৃষ্টির ফোঁটা তার চোখ মুখ ভিজিয়ে দিচ্ছে। চুলগুলো খুলে গিয়েছে ততক্ষণে। ওড়না ছুটোছুটি করছে বিধায় সেটা পেঁচিয়ে নিল। অয়ন শব্দ করে বলল, আমাকে শক্ত করে ধরুন। এই না না, আমি ভয় পাই। ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরবেন, আমি তো তাই চাই। আমি কিন্তু নেমে যাব। আমি নামতে দিব না আপনাকে। বাইক আরও স্পিডে চলছে। ভয়ে সাবিহা কখন ঘনিষ্ঠ হয়ে বসেছে খেয়াল করেনি। তার দুহাত অয়নের দুকাঁধে, ভয়ে খামচে ধরে আছে সেখানটায়। অয়ন বৃষ্টির মধ্যে উচ্চস্বরে একটি গানের সুর তুলল। সে বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হাই ফোটে কামিনী, আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। আশ্চর্যজনকভাবে অয়নের গলা খুব সুন্দর। গান গাওয়ার ভঙ্গিমা বলে দিচ্ছে সে প্রায়শই গান গায়। সাবিহার খুব করে ইচ্ছে হলো একটা সম্পূর্ণ গান অয়নের থেকে শুনতে। পরক্ষণেই নিজেকে মনে মনে করলো, লজ্জায় মাথা খেয়েছে। বুড়ো বয়সে একটা একটুখানি ছেলের মুখ থেকে গান শুনতে ইচ্ছে করে তার। নিজেকে নিজেই ফ্যাঙালো সাবিহা। তারপর রাস্তায় নজর রাখলো। তবে এই বৃষ্টির রাতে বাইকে বসে অয়নের মুখে শোনা এই গান মনে হয় না সে কখনো ভুলতে পারবে। তার বুকের ভেতরে ধুকপুক করতে থাকা হৃদয় তাকে ভুলতে দেবে না। অনেক রাস্তা ঘুরিয়ে ফিরিয়ে তারপর বাড়ির সামিল বাইক থামিয়েছে অয়ন। সাবিহা নেমে দ্রুত পায়ে বাড়িতে ঢুকে গেল। ফিরে তাকালো না।
অয়ন তাকিয়েই রইল, তার ঠোঁটে দুষ্টু হাসি। তার মন বলছে সে একটু হলেও সাবিহার মন নাড়াতে সক্ষম হয়েছে। হঠাৎ সাবিহা ফিরে এলো, ধমকের সুরে বলল। এই ছেলে যাচ্ছে না কেন? ধমক দিয়েই সে ঘরে ঢুকে গিয়েছে। এবার অয়ন শব্দ করে হাসতে লাগলো। হাসতে হাসতে সে বাইক স্টার্ট করে এক টানে চলে গেল। আপাতত বাইক সে তন্ময়ের বাসার সামনে পৌঁছে দিয়ে তারপর বাড়ি যাবে, একটা লম্বা ঘুম দেবে। শাহজাহান বাড়ির ৩ দুলাল আজ জ্বর ঠান্ডা নিয়ে বিছানায় পড়ে আছে। ডাক্তার আশরাফুল রাত ৯টায় এসেছিলেন। অরু, সাবিহা এবং দীপ্ত এই ৩ জনকে দেখে ঔষধ দিয়ে গেছেন। সাবিহা এবং দীপ্ত ঔষধ খেয়ে নিজেদের রুমে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অরু জ্বর নিয়ে বাড়ির আনাচে কানাচে ঘুরছে ফিরছে, আর তাকে বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে সুমিতা বেগম। হাতে পেলেই চট্টর মেরে দিতে পারেন। অরু ঘুরে ফিরে পৌঁছিয়েছে মোস্তফা সাহেবের রুমের দিকে। মোস্তফা সাহেব চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছেন অন্ধকার রুমে। অরু হুট করে দরজা খুলে মাথাটা ঢুকিয়ে দিল। মোস্তফা সাহেব ধরপড় করে বুকে হাত চেপে ধরলেন। আরেকটু হলে তিনি চিৎকার করে বসতেন। নিজেকে সামলে নিয়ে গম্ভীর স্বরে ধমক দিলেন। অরু, অরু ঘুমন্ত কণ্ঠে পড়ল। সরি চাচু। তারপর বোকাশোকা চেহারায় গম্ভীর ভাব নিয়ে উস্কো খুস্কো অবস্থায় মোস্তফা সাহেবের রুমের লাইট জ্বালালো। লাফিয়ে বিছানায় বসলো। পাশের জায়গা থাপড়ে মোস্তফা সাহেবকে বসতে ইশারা করলো। মোস্তফা সাহেব গম্ভীর মুখে বসলেন, অরু ফ্যালফ্যাল নয়নে তার পানে তাকিয়ে। তারপর আরেকটু চেপে বসলো তার দিকে। মোস্তফা সাহেবকে হাতের ইশারায় মাথাটা তার দিকে আনতে বলল। মোস্তফা সাহেব আস্তে এসে ফিসফিসিয়ে বলল। আমি জানি, কি? আমি জানি তুমি কেন চিন্তিত। কেন? তুমি তন্ময় ভাইকে নিয়ে চিন্তিত। আজ তন্ময় ভাই বৃষ্টিতে ভিজেছে না, তার তো নাজুক শরীর, অল্পতেই জ্বর ঠান্ডা তাকে কাবু করে ফেলে। আজ তো তার মুখর জ্বর উঠবে। তুমি নিশ্চয়ই জানতে চাও জ্বর কতটুকু উঠেছে, বেশি নয় কম। ডক্টর পাঠাবে নাকি এসব ভাবছো? শোনো আমি বলি। মোস্তফা সাহেব অরুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কপাল চাপড়ালেন। এই মেয়ে নিশ্চয়ই জ্বরে বোধগম্য হারিয়ে ফেলেছে, তাই তার সামনে এমন আবোল তাবোল বকার সাহস পাচ্ছে। ডান হাতের উল্টো পাশ অরুর কপালে ছুঁয়ে দিলেন। জ্বরের শরীর পুড়ে যাচ্ছে। এই মেয়ের মাত্রাতিরিক্ত জ্বর উঠলে নিজের মধ্যে আর থাকে না, আবোল তাবোল বলে এবং করে। তার উপর ঘুমের মধ্যে কথা বলার অভ্যেস, আর হাঁটা চলা তো আছেই। মোস্তফা সাহেব নিচে নেমে আসলেন। সুমিতা বেগম তখন সোফার নিচে দেখছেন। মেয়েটা তার এখানে লোকালো নাকি? মোস্তফা সাহেবকে দেখে দ্রুত তিনি উঠে দাঁড়িয়ে বললেন। আরুকে পাচ্ছি না। আমার রুমে। সুমিতা বেগম মেয়েকে বকাঝকা করতে করতে উপরে উঠছেন। গিয়ে দেখেন মেয়ে তার ঘুমিয়ে পড়েছে বিছানার কোণায়, যে কোনো সময় ফ্লোরে পড়ে যাবে। এগিয়ে গিয়ে অরুকে ওঠালেন, তারপর নিয়ে চললেন নিজের রুমে। আজ বাবা মায়ের সাথেই ঘুমাবে সে। মোস্তফা সাহেব বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন ড্রয়িং রুমে, যেমন মনস্থির করছেন। নিজেকে প্রস্তুত করে কল করলেন ম্যানেজারকে। ম্যানেজার আলামিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। গভীর ঘুমের তাকে মোস্তফা সাহেব একটি কাজ দিলেন। ডাক্তার আশরাফুলকে নিয়ে এক্ষুনি ৪ নম্বর লাইনের ৬ নম্বর বাড়ির ৫ নম্বর ফ্ল্যাটে যাবে এবং আমার ছেলেকে দেখে আসবে। ঔষধপত্র অন্যান্য যা লাগবে দিয়ে আসবে। আদেশ দিয়ে তিনি পুনরায় নিচের রুমে চলে গেলেন। যতক্ষণ না ম্যানেজার আলামিন নিজের কাজ শেষ করে জানাবেন, ততক্ষণ মনে হয় না মোস্তফা সাহেব আর ঘুমাবেন। ম্যানেজার আলামিন ৬ নাম্বার বাড়ির সামনে দাঁড়িয়ে, দারোয়ান গেট খুলছে না। অচেনা মানুষদের ঢোকার অনুমতি নেই। আলামিন বললেন ৫ নাম্বার ফ্ল্যাটের একজন সদস্যকে ডেকে দিতে, তাহলেই হবে। দারোয়ান কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। ডাক্তার আশরাফুল মাত্রই ম্যানেজার আলামিনের পাশে এসে দাঁড়িয়েছেন। বারবার হাতঘড়ি দেখছেন। তিনি সকাল থেকে ব্যস্ত রোগী দেখতে, এখনো বাড়ি ফিরতে পারেননি। তন্ময়কে দেখেই বাড়ি ফিরবেন। জবেদা বেগম পরপরই নিজেই নিচে নেমে এসেছেন। দরজার সামনে এসে ম্যানেজার আলামিনকে দেখে চমকে উঠলেন। ম্যানেজার আলামিন সালাম জানালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার, এত রাতে আপনি এখানে? শুনেছি তন্ময়ের জ্বর, তাই ডাক্তার নিয়ে এসেছে। কার থেকে শুনলেন?
ওরও বলছিল আর কি। জয়া বেগম তাদের ঢুকতে দিলেন, সাথে নিয়ে চললেন উপরে। তন্ময়ের মাত্রাতিরিক্ত জ্বর উঠেছে। তিনি এত রাতে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। ফার্মেসিও সব বন্ধ। বাধ্য হয়ে সকালের অপেক্ষা করছিলেন। এখন যেহেতু ডাক্তার নিয়ে এসেছে ম্যানেজার আলামিন, তিনি তার উপর ভীষণ কৃতজ্ঞ। সকাল সকাল ঘুম থেকে উঠে নির্লজ্জ অরু পেট ভর্তি গ্যাস্ট্রিক নিয়ে পুরো সিঙ্গারা সমুচা খাচ্ছে। তার চারপাশ ফিল আপ হয়ে আছে ব্যবহৃত টিস্যু দিয়ে। জ্বর কমেছে, তবে ঠান্ডা একটুও কমেনি। তাতে কি, কলেজ যেতে হবে না দেখে সে মহা আনন্দে। আনন্দিত সেই ঠান্ডাকে উপলব্ধি করতে পারছে না। সাবিহা এসেছে তার রুমে, এসে ঝাঁটা দিয়ে বিছানার চারপাশে থাকা টিস্যুগুলো নিচে ফেলে দিল। তারপর অরুর পাশেই শুয়ে পড়ল। তারও আজ ছুটি। সকাল সকাল উঠে শুনছে তার বাবা অফিস থেকে সিক লিভ নিয়েছে। জ্বর নেই, তবুও তাকে রেস্ট নিতে হবে। কাজে যাওয়া যাবে না। অরু আপুর সামনে সমুচা ধরে পড়ল। একটু খাবা? না। সাবিহা উঠে বসলো, একটা সমুচা নিয়ে চিবুচ্ছে। চিবানোর ফাঁকে সে অরুর দিকে তাকালো। অরু তার দিকে আশাহত চোখে তাকিয়ে নজর ফিরিয়ে নিয়ে বলল, কি? চিন্তা করছো তন্ময় ভাইয়াকে নিয়ে, তাই না? মন আকুপাকু করছে তার খবরাখবর জানার জন্য। তাহলে চলো এক্ষুনি বেরিয়ে পড়ি। কিসের বেরিয়ে পড়ি? তুই যাবি এখন? গিয়ে দেখবি কি অবস্থা, তারপর আমাকে এসে জানাবি। যা। তাহলেই হলো। পারবো না, তুমি সঙ্গে না গেলে যাচ্ছি না। বাবা যেতে দিবে না। দেবে দেবে। বড় চাচুর মন এখন কটন ক্যান্ডির মতো, ছুঁয়ে দিলেই গলে যাবে। সাবিহা দ্বিধাবোধ করছে, তবুও তার দ্বিধা চুরমার করতে এসেছে দীপ্ত। হাফ প্যান্ট, টি শার্ট, মাথায় ক্যাপ এবং পিঠে ব্যাগ চেপে তৈরি হয়ে নিয়েছে। হাতে টিফিন বাক্স। তার কপালের থেকে ঝাঁকড়া চুলগুলো সরিয়ে দিয়ে বলল, মা, তমনা ভাইয়ের ফেভারিট ডিশ রান্না করে দিয়েছে, তাড়াতাড়ি চলো, 11টা বেজে গেছে। ওরু হাত জেরে উঠে দাঁড়ালো। গড় দুয়ার উতাল পাতাল করে তৈরি হচ্ছে। সাবিহার মন আকুপাকু করছে। সেও যেতে চায় বাইকে দেখতে, কিন্তু অরু সাবিহার হাত টেনে দাঁড় করালো। সাবিহা অলরেডি তৈরি আছে। সে অফিস যাওয়ার জন্য তৈরি হয়েছিল, কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি। সেভাবেই সাবিহাকে টেনে নিয়ে যাচ্ছে অরু। ড্রয়িং রুমে টিফিন বাক্স হাতে দাঁড়িয়ে সুমিতা বেগম। অরু আসতেই হাতে ধরিয়ে দিল বাক্স। সেও তন্ময়ের পছন্দের একটি ডিশ বানিয়ে দিয়েছে। মোস্তফা সাহেব কিছুক্ষণ পর বেরিয়ে এলেন। হাতের প্যাকেটখানা অরুর হাতে দিলেন। তিনি এনেছেন মোল্লা হোটেলের কাঁকড়া ভাজা। এখানকার কাঁকড়া তন্ময় খুব পছন্দ করে। তারপর সাবিহার দিক তাকিয়ে শুধালেন, তুমি যাবে? না মানে বাবা। গেলে যাও, দেখে এসো। তারপর তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সাবিহা খানিক হাসল, বাবার যাওয়ার পানে তাকিয়ে রইল। মোস্তফা সাহেবের করা আদেশ ছিল কেউ যেন ও বাড়িটাই না যায়। কারণ আছে অবশ্য। তিনি ভেবেছেন হয়তো কারো দেখা না পেলে স্ত্রী সন্তান বেশি দিন আলাদা থাকতে পারবে না, তাদের ছাড়া ওদের মন টেকবে না, ঠিক চলে আসবে। কিন্তু তিনি ভুল। 2 বছর তো চলে গেল। এই দ্বিধার দেয়াল টপকে তিনি গেলেন না। আর স্ত্রীর সন্তানও এলো না। যাওয়ার সময় অরুদের সাথে রুবিও যোগ হয়েছে। তন্ময়দের ফ্ল্যাট এখান থেকে এখানেই 10 মিনিটের রাস্তা। তাই গাড়ি নিল না, হেঁটে চলেছে। রাস্তার মোড়ে অ্যাজ ইউজুয়াল অয়ন দাঁড়িয়ে বন্ধুদের সাথে। অরুদেশ দেখে এবার এগিয়ে আসলো না, বরং দীপ্ত চেঁচিয়ে বলল, অয়ন ভাইয়া, আমরা তমনা ভাইয়ের বাসায় যাচ্ছি তাকে দেখতে। অয়ন খানিক হাসলো। অরু বলল, আমাদের সঙ্গে যাবে? যাওয়া যাবে বুঝি? অবশ্যই, এসে পড়ো। হাতে এত কিছু, সব তন্ময় ভাইয়ের জন্য বুঝি? আমারও তো জ্বর হলো, কই আমার জন্য তো কিছু আনলে না? অরু একটা টিফিন বাক্স অয়নের দিকে এগিয়ে দিল। এই নাও তোমার জন্য। অয়ন নিল, সাথে দীপ্তর হাতেরটাও নিয়ে নিল। কিন্তু সাবিহার হাতেরটা নিল না। ঠোঁটে হাসি ঝুলিয়ে সে সাবিহার পাশে হাঁটছে। আওয়াজ নামিয়ে নম্র সুরে জিজ্ঞেস করল, রাতে জ্বর এসছে? মাথা ব্যথা আছে এখনো? আমার কিন্তু এখনো জ্বর শরীরে। সাবিহা আচমকা মাথা তুলে তাকালো অয়নের দিকে। অয়ন হেসে ফেলল। হেসে ভ্রুজোড়া উঁচু করে বলল, এই তো জ্বর সেরে গেল।
সাবিহা চোখ মুখ অন্ধকার করে অয়নের সামনে এগিয়ে যাচ্ছে। জবেদা বেগম স্যুপ বানাতে ব্যস্ত। রান্নার ফাঁকে ফাঁকে তিনি ছেলেকে দেখছেন। তন্ময় তখনও ঘুমিয়ে। রাতে সিক লিভ নিয়ে রেখেছে অফিস থেকে, তার উপর জ্বর কমেনি, ঠান্ডা লেগে নাক লাল হয়ে আছে। জবেদা বেগম বিছানার কোণায় বসলেন, ছেলের কপালের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন। ওঠ বাবা, একটু কিছু খেয়ে ওষুধ নিয়ে তারপর না হয় শুয়ে থাক। তন্ময় নেড়ে চেড়ে উঠল। সে সময় ক্রমাগত কলিং বেল কেউ টিপে চলেছে। জবেদা বেগম ভরকে গেলেন। আসছি আসছি বলে তিনি দৌড়ে ছুটলেন দরজা খুলতে। চোখের সামনে সাবিহা দাঁড়িয়ে। তিনি নিজের চোখে যেমন বিশ্বাস করতে পারছেন না। অবাক চোখে তাকিয়ে সাবিহা এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। হুঁশ এলো জবেদা বেগমের। মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। অরু তাদের পাশ দিয়ে ঢুকে গেল ভেতরে। তার দাঁড়িয়ে থাকার সময় নেই। দীপ্ত এবং রুবিও তাই করল। শুধু অয়ন দাঁড়িয়ে মা মেয়ের কান্না দেখছে। একসময় কাঁদতে কাঁদতে জবেদা বেগমের চোখ গেল অয়নের উপর। তাকে দেখেই কান্না কোনো রকমে বন্ধ করলেন। লজ্জিত ভঙ্গিতে মেয়েকে ছেড়ে অয়নের মাথায় হাত রাখলেন। অয়ন সালাম জানাতেই তিনি সালামের জবাব দিয়ে বললেন, ভেতরে আসো। গতকাল তন্ময়ের ব্যাগ বুঝি তুমি রেখে গিয়েছিলে? জি। এইভাবে কেউ রাখে? কই, আমার সাথে দেখা অবধি করলে না? রাত হয়ে গিয়েছিল ভীষণ। হ্যাঁ, সেটাও ঠিক। এখন এসে ভালো করেছো। দুপুরে খেয়েই যাবে বলে দিলাম। অয়ন হাসল। আর চোখে দেখল সাবিহা বাম পাশের একটি রুমে যাচ্ছে। সেখানে অরু, দীপ্ত, রুবিও ঢুকেছে। নিশ্চয়ই তন্ময়ের রুম সেটা। অয়ন সেদিকেই পা বাড়ালো। সাবিহা তন্ময়ের পাশে বসেছে। রুবি চেয়ার টেনে বসেছে। দীপ্ত বিছানার ওপর বসেছে। আর অরু তন্ময়ের পড়ার টেবিল ঘাটাঘাটি করতে ব্যস্ত। হাতিয়ে খুঁজে বের করেছে তন্ময়ের ডায়েরি। বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকা তন্ময় হালকা চোখ খুলে আগে অরুকে ধমকে উঠল। আবার টেবিল থেকে দূরে যা। অরু কেবলই ডায়েরিটা হাতে নিয়েছিল। তন্ময়ের হুঙ্কারে সেটা ফেলে এক লাফে দরজার সামনে চলে এলো। সাবিহা হেসে প্রশ্ন করল, এখন একটু ভালো লাগছে ভাইয়া? এটাকে সাথে এনেছিস কেন? ওকে দেখেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে। অরু ভীষণ কষ্ট পেল। অভিমানী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। সাবিহা পিছু ডাকল, ওরু, উফ, ভাইয়া, এভাবে কেউ? তার বলার পূর্বেই অরু মাথাটা ঢুকিয়ে তন্ময়কে ভেঙিয়ে চলে গেল। সাবিহা গলায় থাকা কথাগুলো হজম করে ফেলল। কার সাপোর্ট টানতে নিয়েছিল সে? তন্ময়ের গম্ভীর মুখের ঠোঁটের কোণে স্মিত হাসি দেখা গেল। দীপ্ত বলল, আমি মাথাটা টিপে দেই। হুম। তন্ময় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ফ্লোরে পড়ে থাকা ডায়েরি উঠিয়ে সেলফের ভেতরে ঢুকিয়ে রাখলো। বলল, ফ্রেশ হয়ে আসি, বস তোরা। মায়ের কাছে যাই। তুমি এসে দেখো, তোমার জন্য কত কিছু পাঠিয়েছে চাচিরা। আসছি। সাবিহার পেছন পেছন অয়নও ড্রয়িং রুমে চলে এসেছে। অরু তখন টিভি দেখতে ব্যস্ত। অয়ন ঠিক তার পাশেই বসল। জবেদা বেগম রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছেন। ফ্রিজ খুলতেই তার চোখ মুখ অন্ধকার। গরুর গোস্ত নেই, অনেক সবজিও শেষ। কি রান্না করবেন? ছেলেটাকে বাজারে পাঠাবেন, তারও উপায় নেই। অসুস্থ শরীর নিয়ে কি বাজারে যাওয়া সম্ভব? সাবিহা হুট করে মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে। ফ্রিজে চোখ বুলিয়ে বলল, কি আনতে হবে? আমায় বলো, এনে দিচ্ছি। পারবি? পারবো না কেন? তুমি লিস্ট করে দাও, যাবো আর আসবো। একা যাস না। অয়ন মন দিয়ে টিভি দেখছিল না, তাই জয়া বেগমের কথাগুলো শুনে নিয়েছে। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই। জবেদা বেগম হেসে বললেন, অয়ন যাবে বলেছে। সাবিহা, ওকে সাথে নিয়ে যা। সাবিহার চোখ মুখে সংকোচ দেখা যাচ্ছে। সে চাইছে না অয়নের সাথে যেতে। মোট কথা সে চাচ্ছে না অয়নের আশেপাশে থাকতে। কিন্তু ভাগ্য ঘুরে ফিরে তাকে এমন পরিস্থিতিতে কেন ফেলছে? সাবিহার এসব চিন্তা ভাবনা নিতে আর ভালো লাগছে না। ওরও ছাদে এসেছে। ছাদে একটা ছেলে দাঁড়িয়ে।
ছেলেটাকে মুহূর্তেই চিনে ফেলল সে। এই ছেলেটা তো ছিল সুমনার সাথে গতকাল। এই ছেলেটার নাম নিলয়। নিলয় আর সে একই ক্লাসের। নিলয়কে দেখেই তো অয়ন বলেছিল চরিত্র ভালো না। ওরও আলগোছে চলে যেতে চাচ্ছিল, অথচ তাকে দেখে ফেলে নিলয় এগিয়ে আসলো। আরে অরুজে, কি অবস্থা? ভালো। আজ কলেজ যাও নাই? না ভাই, বৃষ্টিতে ভিজে জ্বর কাঁদা আমি। ওরও মনে মনে বকলো, শালা সারা রাত রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানলে জ্বর তো বাঁধবেই। মুখে বলল, ও, নিলয় কথায় কথায় অরুর খুব কাছে চলে আসার চেষ্টা করছে। অপ্রস্তুত অরু পিছিয়ে গেল কিছুটা। তন্ময় তাওয়াল হাতে মাত্রই ছাদে উঠেছে। তাকে দেখে নিলয় সরে গেল। হাসার চেষ্টা করে কিছু বলতে নিচ্ছিল, তার পূর্বেই আচমকা তন্ময় তার কলার চেপে ধরল। লম্বা চওড়া সুঠাম দেহের তন্ময়ের সামনে নিলয় ছোট মাছ যেমন। আশেপাশেও যেন না দেখি ওর, মনে থাকবে? জি ভাই। বলছি না, ওয়ার্নিং দিচ্ছি। যা ভাগ। নিলয় যেতে নিয়ে অরুকে ঘুরিয়ে দেখে নিল। অরু তখন তন্ময়কে দেখতে ব্যস্ত। গোসল সেরে এসেছে, চুল ভেজা ভেজা, হাফ প্যান্ট আর টি শার্ট পরে সে, হাতে তাওয়াল, অন্য হাতে ফোন। অরুর বুকের ভেতর ধড়পড় শুরু হয়েছে। তন্ময় ঘুরে দাঁড়ালো তার দিকে। এই ছেলে থেকে 100 হাত দূরে থাকবি, আর এখানে আসলে ছাদে উঠবি না। নিচে নাম এখন। ছেলেটা লুইচ্ছা তাই না? আমি জানি। মেয়েদের সাথে খারাপ কাজ করে তার ভিডিও করে, ক্যারেক্টারলেস। তন্ময় আচমকা অরুর কান টেনে ধরল। এত কিছু কিভাবে শিখেছিস? অরু ভয়ে রয়ে শুয়ে বলল, মানুষজন থেকে। লুচ্চা, হুম? আপনাকে বলি নাই তো, ওই নিলয় রে। তন্ময়ের শান্ত মস্তিষ্ক অশান্ত হয়ে গেল মুহূর্তেই। অরুকে রেখে হুড়মুড়িয়ে নেমে গেল। অরু তার পিছু দৌড়ে চলেছে আর বলছে, আপনাকে বলি নাই তো, আপনি কি ভাবছেন আমারে বলেন? কথাগুলোর মাঝখানে তন্ময় থেমে গেল। সিঁড়িতে দাঁড়ানো অবস্থায় ঘুরে অরুকে সিঁড়ির রেলিংয়ে আটকে ধরল। তার সুঠাম হাত দুটো অরুর দুপাশে রয়েছে। ঝুঁকে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অরুর চোখাচোখি হলো। ধীর স্বরে বলল, আমাকে যেদিন বলবি সেদিন তোকে লুচ্চামির ABCD শিখিয়ে দেব। তারপর সে চলে গেল। অরু পাথরের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। কথাগুলো তার মস্তিষ্ক এখনো বুঝে উঠতে পারেনি। বুঝতে পেরে আর হজম করতে পারছে না। সে এমন কথা আসলেই প্রত্যাশা করেনি। সাবিহার অন্ধকার চোখ মুখ দেখে অয়ন বলল। বাইক নিয়ে আসি, 5 মিনিট লাগবে। সাবিহা কাট কাট গলায় জবাব দিল। না। তাহলে রিক্সাটা কি? এবার সাবিহা জবাব দিল না। জবাব না পাওয়াকে হ্যাঁ ধরে নিল অয়ন। একাই মোড়ের দিকে রওনা হলো। রিক্সা নিয়ে তাতে চড়ে বসলো। রিক্সা এসে থেমেছে সাবিহার সামনে। সাবিহা কিছুক্ষণ অয়নের পাশের একটুখানি জায়গার দিক চেয়ে রইল। এতটুকু জায়গায় কি বসতে পারবে? অতটুকু জায়গায় বসলে লেপ্টে থাকতে হবে অয়নের সাথে। আগের দিনগুলো হলে সমস্যা হতো না। ছোট ছেলে ভেবে অগ্রাহ্য করত বিষয়টি, কিন্তু এখন তার আসলেই বেশ অদ্ভুত লাগতে শুরু করেছে। চোখ মুখ গম্ভীর করে উঠে বসল। সঙ্গে সঙ্গে উপলব্ধি করলো অয়নের শরীরের স্পর্শ। রিক্সা চলতে শুরু করেছে। সাবিহা খেয়াল করলো তার পেছনের দিকে অয়ন হাত দিয়ে রেখেছে। হাতটা তার শরীরে স্পর্শ করছে না, তবে মনে হচ্ছে সে অয়নের বাহু ডোরে সীমাবদ্ধ। এভাবে প্রেমিক প্রেমিকা রিক্সায় চড়ে। তারা কি প্রেমিক প্রেমিকা নাকি? সাবিহা বলল, হাত সরাও। স্পর্শ লাগছে? লাগবে না তার গ্যারান্টি কি? গ্যারান্টি দিচ্ছে না, তবে রিক্সা ধরে না রাখলে আমি পড়ে যাব। এতটুকু জায়গায় বসা যায় নাকি? এই ছেলে, তুমি তো পুরো রিক্সা জুড়ে বসেছ। এভাবে জেগিয়ে বসে? আমাকে দেখো আর তোমাকে দেখো। আমি কি মেয়ে মানুষ যে এভাবে বসবো? চিমিয়ে বসবার অভ্যাস আমার নেই। তাহলে আমি আরেকটা রিক্সা নিব। অয়ন চুপ পেরে গেল। মেয়ে মানুষের সাথে তর্কে পেরে ওঠা অসম্ভব।
সে আরাম আয়েসে সেভাবেই বসে থাকলো। রিকশা উঁচু নিচু জায়গায় গেলে দুজনের শরীরে হালকা স্পর্শ করছে। সাবিহার হৃদয় কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, এবং এই হৃদয় কাঁপা নিয়ে সে নিজেই নিজের কাছে বেশ লজ্জিত। বারবার মস্তিষ্ক জানান দিচ্ছে তার পাশের ছেলেটি একটা বাচ্চা, অথচ মন মস্তিষ্কের কথা শুনছেই না। দোটানায় ভুগতে থাকা সাবিহার দিকে তাকালো অয়ন। হুট করে সাবিহার চোখের সামনে পড়া চুলগুলো সরিয়ে কানের পিছনে গুজে দিল। সাবিহার গলা শুকিয়ে কাটকাট, অপ্রস্তুত গলায় ধমকে উঠল। অয়ন, ও মিস্টেক। অয়ন হাসি হাসি ঠোঁটে তাকিয়ে সাবিহার গোলাপি ঠোঁট জোড়াই চোখ পড়তেই হুট করে বলল, সিগারেট খেয়েছেন কখনো সাবিহা? না। ইচ্ছে আছে খাওয়ার? ছি। আমার একটা সিগারেট খেতে ইচ্ছে করছে, খাবো? রিক্সা থেকে নেমে যা ইচ্ছা করো। অয়ন একটা সিগারেট বের করে হাতে নিয়ে রাখলো। তার ইচ্ছে করছে এটা জ্বালিয়ে ঠোঁটে ধরতে, কিন্তু নিজেকে সংযত করলো। সিগারেটে আঙ্গুলের ফাঁকে ফাঁকে নাড়িয়ে বলল, আপনার সাথে থাকলে আমার মাথা ঠিক থাকে না, মাথা ঠিক করতে সিগারেটের প্রয়োজন। তোমাকে থাকতে বলছে কে? আপনি। এই তো, এভাবে তাকালে না থেকে পারা যায়? উপরে বিরক্ত প্রকাশ করা সাবিহার হৃদয় তোলপাড় খেলাতে মেতে হঠাৎ সামনে থেকে মেয়েলি কণ্ঠের ডাক ভেসে আসলো। অয়নের সাথে সাবিহাও তাকালো। একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে সামনে, অয়নের সমবয়সী হবে, হাত তুলে অয়নকে ডাকছে। অয়ন প্রশ্ন করলো, কি হয়েছে লামিয়া? জরুরি দরকার। তোমার ফোন কই? আমি তোমাদের বাসার সামনে যেতে নিচ্ছিলাম। সাইলেন্ট? এখনই দরকার? প্লিজ, খুব দরকার। অয়ন সাবিহার দিকে তাকালো। সাবিহার চোখ মুখ শক্ত। সে অন্য পাশে ফিরে বলল, যাও, আমি একাই যেতে পারবো। অয়ন নেমে গেল। মানিব্যাগ বের করে রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে বলল, 3 রাস্তার মোড়ে গরুর গোস্তের দোকানের সামনে থামাবেন। তারপর ঘুরে সাবিহাকে বলল, আমি আসছি 5 মিনিটের মধ্যে। প্রয়োজন নেই, আমি একাই পারবো। চলুন ভাইয়া। রিকশা চলছে। আর চোখে সাবিহা দেখল অয়নের সামনে এসে দাঁড়ানো মেয়েটিকে। দুজনকে একসঙ্গে মানাচ্ছে। সমবয়সী তারা মানাবেই তো। সাবিহা নজর ফিরিয়ে সামনে তাকালো। তার বুকের ভেতর হাহাকার করছে। অদ্ভুত এক খারাপ লাগা গ্রাস করছে তাকে। নিজেকে শান্ত করার চেষ্টা করছে অনবরত। রিকশা থেমেছে গোস্তের দোকানের সামনে। রিকশা থেকে নেমে সাবিহা আশেপাশে তাকালো, যেন শেখারও প্রত্যাশা করছে। দোকানের সামনে লোকজন নেই তেমন। সময় নিয়ে 2 কেজি গরুর গোস্ত নিয়েছে। পাশের মুরগির দোকান থেকে 2টো দেশি মুরগি নিয়েছে। ব্যাগ দুটো নিয়ে হাঁটা দিবে তখনই তার সামনে রিকশা এসে থেমেছে। অয়ন ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, উঠে আসুন। সাবিহা ঠায় দাঁড়িয়ে রিকশায় না চড়ে অন্যদিকে হাঁটা দিল। অয়ন উপায় না পেয়ে নেমে গেল। রিকশা ভাড়া দিয়ে দৌড় লাগালো সাবিহার পেছনে। পাশাপাশি হাঁটতে লাগলো। সামনে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাঁচা বাজার আছে। হয়তো সাবিহা সেখানেই যাচ্ছে। পাশাপাশি হাঁটতে নিয়ে যথাসম্ভব নিজেকে অয়ন থেকে দূরে দূরে রাখার চেষ্টা করছে। অয়ন সাবিহার মন খারাপের বিষয়টি ধরতে পারেনি এখনো। সে আন মনে সাবিহাকে স্পেস দিয়েছে। নিজেকে সামলে রেখে সাবিহার আর তার মধ্যে জায়গা রেখে হাঁটছে। সেধে কোনো কথা সেও বলছে না। বয়স অল্প হলেও অয়ন বেশ লম্বা চওড়া, 5 ফিট 4 ইঞ্চি। সাবিহা অয়নের বুক পর্যন্ত পড়ছে। তাকাতে নিলে মাথা উঁচু করতে হয়, বিধায় তাকানোর সাহস পায়নি সাবিহা। আর চোখে দেখল অয়ন তার বাম পাশে চলে এসেছে। তার এপাশ দিয়ে মানুষজন যাচ্ছিল হয়তো তাই। অয়ন বলল, মেয়েটা আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। সৌভিক কল ধরছে না, তাই ডেকেছিল আমায়। আমাকে বলছো কেন? আমার মনে হয় আপনি কষ্ট পেয়েছে মেয়েটিকে আমার পাশে দেখে। সাবিহার পা ছোড়া থেমে গেল। রেগে তাকালো অয়নের দিকে, বলল, মানেবিহীন কথাবার্তা বলবে না একদম। আমি বলছি আমার মনে হয়। সিওরিটি দেয়নি তো? অয়ন দুষ্টু হেসে পুনরায় বলল, ওর আর ইউ রিয়েলি বোদাট বাই হার? তুমি এসব আজগুবি কথা বলা বন্ধ করবে?
অয়ন হেসে চুপ রইল। তারা একে একে সব কিছু কিনে ফেলেছে। সব বাজার সদাইগুলো অয়ন একাই হাতে নিয়েছে। সাবিহার দুহাত খালি। এদিকে অয়নের দুহাতে জিনিসপত্র থাকায় ঘাড়ের পাশটা চুলকাতে পারছে না। কপালের চুলগুলোর কারণেও সুরসুরি লাগছে। তাই সাবিহার সামনে ঘাড় নামিয়ে বলল। এখানটায় চুলকে দিন তো। সাবিহা বিরক্ত সুরে বলল। আমার হাতে দাও, তারপর নিজেরটা নিজে করো। অনেক হেভি, পারবে না নিতে। আপনি বরং আমাকে একটু চুলকে দিতে সাহায্য করুন। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাবিহা অয়নের ঘাড়ের পাশে হাত ছোঁয়ালো। তার ছুঁয়ে দিতেই অয়ন শব্দ করে ইস বলে উঠল। চুলকে দিতে বলছি, ছুঁয়ে দিতে না। এভাবে ছুঁয়ে দিলে আমার কিচুমিচু হয়। আশ্চর্য, তুমি চুলকে দেবার সময় কোথায় দিলে? অয়ন, একদম ফাত্রামি করবে না। অয়ন শব্দ করে হেসে বলল। আজ এত চুলকাচ্ছেন কেন? বলেই উচ্চস্বরে হাসতে লাগলো সাবিহার অন্ধকার চোখ মুখ দেখে। তারপর রিকশা ডেকে দুজনে উঠে বসলো। এত সব বাজার সদাই নিয়ে বসবার কারণে দুজনের ঘনিষ্ঠতা বেড়ে গেল যেন। সাবিহা এবার দমবন্ধ হয়ে মারা যাবে নির্ঘাত। ওরও একটি বাচাল এবং চঞ্চল স্বভাবের মেয়ে। কোনো না কোনো গণ্ডগোল তার দ্বারা হতেই থাকে। সেই গণ্ডগোল পাকানো মেয়ে যখন খামোশ হয়ে বসে থাকে, সেটা আসলেই ভয়ঙ্কর দেখতে লাগে। যেমন দীপ্ত কয়েকবার অরুর কপালে হাত ছুঁয়েছে, না জ্বর নেই, তাহলে অরুকে সম্পূর্ণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে চলে গেল। পরপরই এসেছে জবেদা বেগম। নিজের হাতে বানানো রসগোল্লা বাটিতে করে এনেছেন। অরুর হাতে দিয়ে বললেন। কি হয়েছে? এমন হয়ে আছিস কেন? কিছু না। খেয়ে বল কেমন হয়েছে। রসগোল্লা খেয়ে অরুর বিষণ্ণ মন ফুরফুরে হয়ে গেল। সে মুখে 4-5টা ঢুকিয়ে দাঁড়িয়ে পড়ল। বাটি হাতে জবেদা বেগমের পেছনে ঘুরতে ঘুরতে বলল। আমি বাড়িতে গিয়েও খেতে চাই, প্লিজ আমাকে বাড়িতে নেওয়ার জন্য দেবে? আচ্ছা, তাহলে তুই আমার একটা কাজ করে দে। কি কাজ? তন্ময়ের বারান্দায় ফুলের টবগুলোতে একটু পানি ছিটিয়ে দে তো। আজ তন্ময়ের চিন্তায় সবকিছু ভুলে বসেছি। অরু উড়ু উড়ু মনে এগিয়ে গেল। তন্ময়কে রুমে না দেখে তার মন আরো ফুরফুরে হয়েছে। বাথরুম থেকে পানি নিয়ে বারান্দায় বসলো ফুলের সামনে। রোদের তাপমাত্রা চমৎকার, ফুলগুলো উজ্জ্বলতায় ঘেরা রোদের আলোয়। অরু মাথাটা নুইয়ে কিছুক্ষণ সুবাস নিল। ফুলের সুবাস তার ভীষণ পছন্দের, এতটাই পছন্দের যে সে দুনিয়া ভুলে যেতে প্রস্তুত। বারান্দায় দুপা মেলে রোদে বসে ফুলের ঘ্রাণ নেওয়া অরুকে সম্পূর্ণ ভিন্ন লাগছে, স্নিগ্ধ এবং সুন্দর দেখাচ্ছে। অরু মিনমিন সুরে গান গাইতে নিয়ে পানি ছেটাতে শুরু করেছে। পানি ছেটানো শেষ করে উঠে দাঁড়ালো। চলে যেতে নিয়ে আবারও ফিরে এলো। এই ফুলের টবটা ঠিক বাম পাশে থাকলে বেশি সুন্দর দেখাবে ভেবে সে সেটা দুহাতে তুলে নিল। আবারও ফুলগুলোর গন্ধ শুকতে গিয়ে হাঁচি দিয়ে উঠল। সাবধান সাবধান করে সেটা রেখে ঘুরতেই দেখলো তন্ময় দাঁড়িয়ে। অরুর ভীষণ লজ্জা লাগছে। চোখে চোখ রাখতেও কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। বুকের ভেতর ধুকপুক করছে। তন্ময় হাতের ডকুমেন্টসগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তার ভাব এমন যেন সে অরুকে দেখেনি। সেই সুযোগে অরু আলগোছে চলে এলো। জবেদা বেগম তখন তন্ময়ের শার্ট এবং প্যান্ট ধুয়ে দিয়েছেন। অরু সেগুলো তার হাত থেকে নিয়ে নিল। নরম হাতে জবেদা বেগমের কোমর ডলতে নিয়ে বলল। কি দরকার এসব একা করার? কই এত সব? সাবিহা চলে আসবে বাজার নিয়ে। আমি রান্নাঘরে যাই, তুই বরং জামা কাপড়গুলো বারান্দায় শুকোতে দিয়ে আয়। অরু দীর্ঘশ্বাস ফেলে কাপড় হাতে আবারও তন্ময়ের রুমের দিকে পা বাড়ালো। তন্ময় বারান্দায় দাঁড়িয়ে, এখন তার হাতে বই, মনোযোগ দিয়ে পড়ছে। এভাবে হাতির মতো দাঁড়িয়ে থাকলে যাবে কিভাবে অরু? ডাকবে ভাবছে তখনই নাক পিটপিট করে উঠল। হাঁচির শব্দে তন্ময় চেপে দাঁড়ালো। অরু ভেতরে ঢুকে আর চোখে তাকালো। তন্ময়ের নজর বয়ে মহারাজের নজর না পেয়ে সে হালকা অনুভব করে কাপড় শুকাতে দিতে ব্যস্ত হলো। শার্টটা অন্যমনস্কভাবে সামনেই ঝেড়ে উঠল। মুহূর্তেই তন্ময়ের চোখ মুখ বই পানির ফোঁটায় ভিজে গেল। ওরও বিষয়টি খেয়াল করেনি। শার্ট ঝেড়ে সেটা মেলে দিয়ে
প্যান্ট হাতে নিল, সেটাও সমানে ঝেড়ে মেলে দিয়ে তন্ময়ের দিকে তাকালো। তন্ময়ের মুখমণ্ডল পানিতে ভেজা। এখন এই শুকনো চেহারা রাতারাতি কিভাবে ভিজে গেল বুঝতে সময় লাগলো না অরুর। তন্ময়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে অরুর বুকের ভেতর কামড় দিয়ে ধরল। নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে নিয়ে দুপা পেছনে নিতেই পিছলে বেসামাল ভঙ্গিতে পড়ে যেতে নিচ্ছিল। পড়ে যাবার পূর্বেই তন্ময়ের সুঠাম হাত অরুর কোমর আঁকড়ে ধরল। বই ধরা হাতটি অরুর মাথা চেপে ধরেছে, কিন্তু শেষ রক্ষে হলো না। পিচ্ছিল ফ্লোরে পা রেখে তন্ময় অরুকে নিয়েই শব্দ করে পড়ল। অরুর মাথা বেঁচেছে কিন্তু শরীর নয়। মনে হলো সে চ্যাপ্টা হয়ে গিয়েছে, কোমর ভেঙে গুড়িয়ে তছনছ। তন্ময় ঠিক তার উপর পড়েছে। সেভাবে থাকা অবস্থায় তন্ময় বলল, মুসিবত না এনে কাজ করতে পারিস না? তোর দ্বারা একটা কাজও হয় না কেন? অরুর চোখের কোণে পানি জমেছে। সে অস্পষ্ট স্বরে আর্তনাদ করছে। আর্তনাদগুলো এতটাই আবেদনময়ী শুনিয়েছে যে উপরে থাকা তন্ময় নিশ্চুপ হয়ে গেল। সম্পূর্ণ বিষয়টি ভিন্নভাবে দেখে সে লাফিয়ে উঠল। অরুকে সেখানে রেখেই দ্রুত পায়ে চলে গেল। অরু তখনও ভাঙা কোমর নিয়ে পড়ে আছে। খুব বিশ্রীভাবে ব্যথা পেয়েছে। সাথে মনে হচ্ছে তার শরীরের উপর ম্যারাথন খেলা হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে। তন্ময়ের অফিস থেকে আর্জেন্ট কল এসেছে, তাই সে চলে গেল মাত্রই। অয়নও পরপরই বেরিয়ে পড়েছে। অন্যের বাড়ি বেশিক্ষণ থাকাটা ভালো দেখায় না। ও বাড়ির থেকে আসা সবগুলো টিফিন বক্স ভর্তি খাবার দিয়েছেন জবেদা বেগম। একটা বাটিও খালি রাখেননি। সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছে অরু, সাবিহা এবং দীপ্ত। বাড়িতে ঢুকতেই অরু দাঁড়িয়ে পড়ল। তার মামা মামি এসেছে, সাথে সুমনা তো আছেই। হঠাৎ অরুকে দেখে তার মামি চিন্তিত সুরে বলল, এখন শরীর ভালো তো? জ্বর কমেছে? অরু মাথা দোলালো। সুমনা উঠে এসে তাদের হাতের টিফিন বাক্সে নজর বুলিয়ে বলল, তন্ময় ভাইদের ফ্ল্যাট থেকে এসেছো বুঝি সাবিয়া আপু? হ্যাঁ। ইস, দেরি করে ফেলেছি। আমি আরও আগে আসলে তোমাদের সাথেই যেতে পারতাম। অরুর মামি ঠোঁটে মিষ্টি হাসি এঁকে বললেন, বলে রাখবি তোর সাবিহা আপুকে, এরপর যাওয়ার সময় নিশ্চয় নিয়ে যাবে। সাবিহা ভদ্রতা বজায় রেখে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সুমিতা বেগম ভাইয়া ভাবির আপ্যায়নে ব্যস্ত। আপাতত বাড়িতে মোস্তফা সাহেব বা আনোয়ার সাহেব কেউই নেই। অরু হাতে টিফিন বাক্সগুলো ডাইনিংয়ে রেখে ভাবল উপরে চলে যাবে, কিন্তু যেতে পারল না। তাকে ডেকে উঠল তার মামি। ওরু, সুমনকে নিয়ে যা একটু সাথে। মেয়েটা আমার বোরিং ফিল করছে, আমরা একটু কথা বলি। ওরে সাথে নিয়ে যা। অরু বিরক্ত হলো বটে। আজ কি নতুন এসেছে? প্রায় সময় তো আসে, এসে নিজেই ঘুরঘুর করে। মায়ের চোখ দেখে অরু মাথা দুলিয়ে উপরে উঠছে। পেছন পেছন সুমনা এসেছে। তন্ময়ের রুমের সামনে থেমে প্রশ্ন করল, তন্ময় ভাইয়ের রুমের চাবি আছে? না, কার কাছে? বড় চাচুর কাছে। ইস, থাকলে রুমটা দেখতে পারতাম। অরু কিছু বলল না, নিজের মতো রুমে ব্যস্ত হয়ে গেল। তার কোমরখানা তখনও ব্যথা হয়ে আছে। এমন দানব শরীরের লোক তার উপর পড়েছে, এটা কম কিছু? অরু ভেবেছিল সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। যেভাবে শরীর অবশ হয়ে গিয়েছিল, ভাবতেই গলাটা শুকিয়ে কাট কাট। কাপড় চোপড় পরিবর্তন করে টেবিলে বসল। মার্জিকে কল করে হোমওয়ার্কগুলো জেনে নিবে এমন সময় সুমনা বলল, কাল যাবি আমাদের সাথে? কোথায়? ঘুরতে। তুই তো একটা হ্যাবলা। জীবন কত সুন্দর জানিস? আমরা কত এনজয় করি তোর ধারণা আছে? একদিন আমাদের সাথে বেরিয়ে দেখিস। ওটাকে লাইফ এনজয় বলে না, সুন্দর জীবনকে গলা টিপে হত্যা করা বলে। তুই ব্যাকডেটেডই থেকে যাবি। সে যাই হোক, তন্ময় ভাইয়ের নাম্বারটা দে তো। নেই। কি নেই? কেন নেই? রেস্টুরেন্ট মেরেছিলাম, সব গায়েব। ও আচ্ছা, সাবিহাপুর থেকে নেই তাহলে। তন্ময় ভাইয়ের নম্বর দিয়ে কি করবি? তুই না রিলেশনশিপে মুবিন স্যারের সাথে? এইসব ফালতু কথাবার্তা কোথা থেকে শুনিস? এই, তুই আবার এগুলো তন্ময় ভাইকে বলিস না তো? এইগুলো বলে আমার উপর থেকে তার অ্যাট্রাকশন সরিয়ে ফেলছিস না তো? অরু চোখ মুখ ডোলে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নিয়ে বলল, আমি ঘুমাবো।
শাহজাহান বাড়ির ভেতরের পরিস্থিতি গুমোট এবং গম্ভীর। মোস্তফা সাহেব সোফায় বসে, আনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন। অপর পাশের সোফায় ওহি সাহেব বসেছেন। মাথা নত করে দাঁড়িয়ে সুমিতা বেগম। মুফতি বেগম ট্রে করে চা এনেছেন। মোস্তফা সাহেবের হাতে চায়ের কাপ দিয়ে তারপর আনোয়ার সাহেবকে দিলেন। শেষ কাপ ওহি সাহেবের হাতে দিয়ে পাশে ট্রে হাতে দাঁড়িয়ে রইলেন। চায়ের কাপে চুমুক দিয়ে শান্ত সুরে মোস্তফা সাহেব বললেন, ওরু এখনও ছোট, মাত্র কলেজে উঠেছে। সাবিয়া মাস্টার্স পড়ছে এখনও। ওর বিয়ের কথা তুলছি না, সময় দিচ্ছি, দিব ভবিষ্যতে। এতে তাড়াহুড়োর কি প্রয়োজন আছে সুমিতা? সুমিতা বেগম মাথা তুললেন না, নিচু স্বরে বললেন, ভাইয়া বলেছিল শুধু ওদের আকত করিয়ে রাখবে, ওরও পড়াশোনা করবে, সমস্যা নেই। আনোয়ার সাহেব রাগে থরথর করে কাঁপছেন। স্ত্রীকে কিছু বলবেন সেই সময় মোস্তফা সাহেব তাকে চোখ রাঙালেন। তারপর ঠোঁটে হাসি, স্মিত হাসি ঝুলিয়ে বললেন, ওরু আমারও মেয়ে। সাবিয়াকে যতটুকু ভালোবাসা দিয়ে বড় করেছি, সমান ভালোবাসা দিয়ে ওকেও করেছি। সাবিয়ার জন্য যতটা চিন্তা করি, ওকে নিয়েও ততটাই করি। আনোয়ার সাহেবের কণ্ঠে অসহায়ত্ব বিদ্যমান। ভাইয়া, আপনি? আমাকে আমার কথা শেষ করতে দাও, নাকি আমার সিদ্ধান্তের প্রয়োজন নেই? আনোয়ার সাহেব মন খারাপ করে ভেজা বিড়ালের মতো দাঁড়িয়ে রইলেন। আর চোখে বড় ভাইয়ের গম্ভীর মুখখানা দেখলেন। আনোয়ার সাহেবকে খামোশ করে মোস্তফা সাহেব আবারও বলতে শুরু করলেন, ওর বয়স না হলে সাইডে রাখলাম আপাতত। তোমার ভাইয়ের ছেলের কথা বলি, তাদের বাড়ির ছেলে তো ভালো না। নেশাদ্রব্য পান করে, মেয়েদের ত্যক্ত বিরক্ত করে, রাত বিরেতে নাইট ক্লাবে জয়েন করে, প্রায়শই বাড়ি ফিরে না, ভালো ব্যবহার জানে না, তেমন শিক্ষিতও না। এমন একটা ছেলে আমার মেয়ের দুহাত দূরে থাকবারও যোগ্যতা রাখে না। সুমিতা বেগম নিশ্চুপ। ওহি সাহেবের চা প্রায় শেষের পথে। তিনি কাপে লাস্ট চুমুক দিয়ে খালি কাপটি মুফতি বেগমের হাতে দিলেন। মোস্তফা সাহেবের দিকে তাকিয়ে বললেন, ভাই, আমার মনে হয় এসব বিষয় নিয়ে কথাবার্তা না বলাই ভালো। আমি দুঃখিত, তবে ওই বাড়ির কোনো কিছুই আমার পছন্দ না। তাদের ব্যবহার, চলাফেরা সব কিছু কেমন বিরক্তকর দেখায় আমার কাছে। ওইটা ওর জন্য ভালো পরিবার নয়, একদমই নয়। আমার সিদ্ধান্ত, চাইলে না বলবো। তিনি উঠে চলে যেতেই মুফতি বেগম তার পিছু ছুটলেন। মোস্তফা সাহেব ধীরে সুস্থে সুমিতা বেগমকে বললেন, তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ণ, তোমার মেয়ে নাকি তোমার ভাই এবং ভাইয়ের পরিবার? সুমিতা, তুমি তোমার ভাইদের আমার থেকে ভালো চেনো এবং জানো, তাও বলছি, তুমি বিশ্বাস করবে নাকি জানি না, যদি তোমার আর আনোয়ারের মধ্যে কখনো ঝগড়া বিবাদ হয় আর তুমি রাগ করে বাড়ি ছেড়ে তোমার ভাইয়ের বাসায় ওঠো, তারা তোমাকে একদিনও শান্তিতে থাকতে দেবে না। তোমাকে ফেরত পাঠানোর জন্য উতলা হয়ে যাবে। তোমার সাথে কেমন ব্যবহার করবে তা তুমি ভালো করে জানো। তাহলে তেমন একটা পরিবারে তোমার আদরের একমাত্র মেয়েকে কিভাবে দিতে রাজি হলে? সুমিতা বেগমের চোখে জল, গাল বেয়ে জল ফ্লোরে পড়ছে। তিনি মাথা উঁচু করে তাকানোর স্পর্ধা পাচ্ছেন না। মোস্তফা সাহেব পুনরায় বললেন, আমি ওই বাড়িতে মেয়ে দিতে ইচ্ছুক নই সুমিতা। তোমার ভাইয়ের পরিবার আমার মেয়েকে ডিজার্ভ করে না। আমি এই বিষয়ে আর কিছুই শুনতে চাই না এবং আশা রাখবো এগুলো ওর কানে যেন না যায়। ওর পড়াশোনার ডিস্টার্ব হবে। সামনে এক্সাম আছে, ওকে কনসেন্ট্রেশন করতে দাও। মোস্তফা সাহেব উঠে দাঁড়ালেন। বড় বড় পায়ের ধাপে নিচের রুমের দিক চললেন। সুমিতা বেগম নিশ্চুপ হয়ে কাঁদছেন। আনোয়ার সাহেব কিছুক্ষণ স্ত্রীর দিকে তাকিয়ে রইলেন। মনে এক রাশ রাগ ধামাচাপা দিয়ে তিনি মনকে শান্ত করলেন। সুমিতা বেগমের হাত ধরে নিজেদের রুমের দিকে নিয়ে যাচ্ছেন। ভেতরে ঢুকে তিনি স্ত্রীকে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, আমি কখনোই তোমাকে অবিশ্বাস করিনি। সর্বদা তোমার ইচ্ছে চাওয়া পাওয়াকে সম্মান করেছি এবং তা পূরণও করেছি। আমি জানি এটা তোমার ইচ্ছে বা চাওয়া নয়। কিছু একটা হয়েছে তোমার সাথে বা হচ্ছে হয়তো। সেগুলো আমাকে না বললে আমি কিভাবে বুঝবো আর কিভাবে সাহায্য করব তোমায়? আমি চাই তুমি নিজে সেধে আমাকে সবকিছু সত্য বলবে। আমি সত্যটা তোমার মুখ থেকে শুনতে চাই সুমিতা। স্ত্রীকে একা রেখে আনোয়ার সাহেব বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার যাওয়ার পানে তাকিয়ে রইলেন সুমিতা বেগম। অঝরে কাঁদছেন তিনি। তার কান্না চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ।
ওহি সাহেব বিছানায় বসে শার্ট খুলছেন। শার্ট খুলে ছুঁড়ে মারলেন সোফায়। মুফতি বেগম সেটা তুলে ভাঁজ করছেন, আর চোখে স্বামীর রাগী চেহারা দেখছেন। শার্টটা গুছিয়ে রেখে স্বামীর পাশে দাঁড়ালেন, নরম কণ্ঠে শুধালেন, তুমি রাখছো কেন? রাখবো না বলছো? ফাতরামি সব। কতটা নির্লজ্জ ওই পরিবার ভাবতে পারছো? এভাবেই সুমিতার নাম করে কতটা ফায়দা নিচ্ছে আমাদের থেকে। সাহায্য নিতে নিতে ছোট ভাঙ্গাচোরা বিজনেস উপরে উঠিয়েছে। এখন নিশ্চয়ই আমাদের বাড়ি মেয়ে নিতে চাচ্ছে আরও ফায়দা লুটতে। তাদের কথাবার্তার ধরনে বোঝা গেল সুমনা মেয়েটাকে তন্ময়ের গলায় ঝুলাতে চায়। ওহি সাহেব রাগী সুরে হাসলেন। আমাদের পরিবারের খারাপ রূপ দেখেননি, তাই এমন চিন্তাভাবনা করতে পারছেন। সুমিতার মুখের দিকে তাকিয়ে বারবার রেহাই দিচ্ছি। যেদিন সুমিতা এসে সব কিছু খুলে বলবে, সেদিন ওদের পুরো খানদান সাগরে ডুবাবো আমি। আচ্ছা, তুমি শান্ত হও। তন্ময়ের সাথে কথা বলেছো? ওকে জানিয়েছো কোম্পানি সম্পর্কে? অবস্থা ভালো না যে। ওহি সাহেব চিন্তিত সুরে বললেন, না বলিনি, ভাই বলতে না করেছে। তুমি বরং একবার তন্ময়ের সাথে কথা বলে দেখো। ও এসব শুনে বাড়িতে না আসলেও কোম্পানির দায়ভার নিবে। দেখি কী করা যায়। তুমি তো জানো, তন্ময়কে এসব বললে ভাই রেগে যাবে। রাগলে রাখবে, ছেলের সামনে আসলে রাগ হাওয়ায় উড়ে যাবে দেখো। ওহি সাহেব হাসলেন, বালিশে মাথা গুজে দিলেন। মুফতি বেগম কয়েক মাসের আগের বিষয়টি তুললেন। রুবির জন্য যে প্রস্তাব এসেছিল সেটা নিয়ে কিছু ভাবলে? শুনেছি ছেলে ভালো, পরিবারের অবস্থাও ভালো, সব কিছুই। ওহি সাহেব স্ত্রীকে মাঝপথে থামিয়ে দিলেন। রবি সাবিয়ার থেকে 2 বছরের ছোট। যেহেতু সাবিয়ার বিয়ে নিয়ে এখনো কথাবার্তা হচ্ছে না, তাই এখন রবির বিয়ের বিষয়ে না বলাই ভালো। মুফতি বেগম হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। সামনে অরুর ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম। নভেম্বরের 25 তারিখ থেকে শুরু। মাত্র 6 দিন বাকি। কলেজের বেতন, পরীক্ষার ফি এবং যাবতীয় লেনদেন পরিশোধ করতে এবার সাবিহা যাবে। প্রত্যেকবার মোস্তফা সাহেব নিচে আসেন। তার আবার প্রিন্সিপালের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু তিনি এবার ভীষণ ব্যস্ত, আসতে পারেননি। সাবিহার রিক্সা মাত্রই থেমেছে ভার্সিটির সদর দরজার সামনে। সবুজ শার্ট প্যান্ট পরে লাঠি হাতে দারোয়ান দাঁড়িয়ে আছেন। রিক্সা ভাড়া দিয়ে সাবিহা ভেতরে ঢুকলো। প্রথমেই স্কুলের পাশে বড় গার্ডেন, তারপর আরেকটি বিশাল বড় দরজা, সেটার পেছনে কলেজ, সামনে ভার্সিটি। খোলামেলা জায়গার অভাব নেই চারপাশে। ঘাসের উপর শিক্ষার্থীরা বসে আলাপ আলোচনায় ব্যস্ত। কাঁধ ব্যাগ নিয়ে এগিয়ে যাওয়া সাবিহার পা জোড়া হুট করে থেমে গেল। সামনেই অয়ন দাঁড়িয়ে তার বন্ধু বান্ধবদের নিয়ে। বাইকের সাথে ঠেলে দাঁড়িয়ে আছে ছেলেটা, হাতের কলম ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছে। সাবিহার ভীষণ নার্ভাস লাগছে। এই নার্ভাসনেস একদম পার্সোনাল। চোখ মুখ শক্ত করে সে আবারও হাঁটতে শুরু করেছে। আশেপাশে কোথাও তাকাচ্ছে না। অয়নের সামনে দিয়ে যেতে নিতেই তার বুক ধুকপুক করতে শুরু করেছে। হুট করে শুনতে পেল অয়নের গলা। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করে না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। লজ্জায় সাবিহার কান গরম হয়ে উঠছে। মনে মনে বকল অয়নকে, ফাজিল ছেলে, বড়দের সম্মান করতে জানে না। এদিকে অয়নের বন্ধু বান্ধব সিটি বাজিয়ে হাসছে, তবে অয়ন হাসছে না, কিন্তু তার ঠোঁট জুড়ে দুষ্টু হাসি। বন্ধু বান্ধবদের ফেলে দৌড়ে সাবিহার সামনে এসে দাঁড়ালো। সাবিহা তাকে ডিঙিয়ে যেতে চাচ্ছে, আর অয়ন ঘুরে ফিরে তার সামনে এসে দাঁড়াচ্ছে। সাবিহা রেগে তাকালো। সমস্যা কি তোমার? সুন্দর লাগছে আপনাকে, চুলের ঘ্রাণটা মারাত্মক সুন্দর। কি শ্যাম্পু দিয়েছেন? অয়ন, রাস্তা ছেড়ে দাঁড়াও। আপনার রাগে ছাড়া আরো আকর্ষণীয় দেখতে। সাবিহা রেগে মেগে অন্যদিকে হাঁটা ধরল। এবার আর রাস্তা আটকে দাঁড়ায়নি অয়ন, বরং পিছু পিছু হাঁটছে। সাবিহাকে প্রিন্সিপালের রুমে যেতে দেখে দাঁড়িয়ে পড়ল। ঘুরে ফিরে চলে এলো বন্ধুদের কাছে। বন্ধু সৌভিক বলল, সাবি আপুকে দেখা মনে হয় না যে সে মাস্টার্স পড়তেছে। অয়ন হেসে যাচ্ছে। শালা মায়া পাস না খুঁজা, হ্যাঁ? তন্ময় ভাই জানলে তোর হাত পা কাইটটা ফেলবে। বোনের জামাইয়ের হাতটা কাইটা ফেললেও তার বোন কান্না করবো তো। জামাই?
জাগ্গে জাগ্গে স্বপ্ন দেখোস? আমি ভাবতেছি সাবি আপু তোর এখনো জুতা পেটা করে নাই কেন? দুষ্টু সবিক কিছুই বোঝে না। তোর সাবিহাপুর ভালোবাসা আমি, ভালোবাসার মানুষকে কি কেউ জুতাপেটা করবে নাকি? চুমু খায়, আদর করে। সৌভিক হাসছে। অয়ন তখনও ভার্সিটির কাউন্টারের দিকে তাকিয়ে। সৌভিক এবার সিরিয়াসভাবে বলল, দোস্ত তুই ফাইসে যাইতেছোস। আমার মনে হয় না সাবি আপু পড়বো কখনো। সব দিক দিয়া পারফেক্ট তিনি। দেখতে সুন্দর, উচ্চবিত্ত পরিবার থাইক্কা, পড়াশুনোয় ফার্স্ট ক্লাস, ক্যারিয়ারও গড়ে নিয়েছে। বাবার থেকে শুনেছি ভালো ভালো পরিবার থেকে তার জন্য বিয়ের সম্বন্ধ আসতেছে, বিয়ে হয়ে যেতেও পারে। তুই পড়ে কিন্তু কথার মাঝপথে থামিয়ে দিল অয়ন। চোখ মুখ গম্ভীর ভাব সৌভিকের চোখে চোখে রেখে বলল, ওর বিয়ে হইব, আর সেটা আমার সাথে। ওর পরিবার উচ্চবিত্ত আর আমার পরিবারও। ও পড়াশোনা ফার্স্ট ক্লাস আর আমিও। ক্যারিয়ার গড়েছে, আমিও গড়ব লাগলে। শুধু বয়সের গ্যাপ তো। আমি পুলিশ স্টেশন, কোর্ট, আদালত ঘুরে 4 বছর বয়স বাড়াই নেব, ঠিক আছে না? সৌভিক হেসে মাথা নাড়ল। মামা তুই গেছোস, একদম গেছোস। প্রেম পাগল হয়ে কবে যেন রাস্তায় রাস্তায় ঘোরস। আমি মন প্রাণ দিয়ে দোয়া করি এই মায়া তোর কপালে পড়ুক। আমি আমার বন্ধুকে পাগল হইয়া দেখতে পারুম না। অয়ন সৌভিকের কাঁধে হাত রেখে বলল, হইব কি, সাবিহা তো আমারই, শুধুমাত্র অয়নের। অয়নের ঠোঁটে দুষ্টু হাসি ফিরে এসেছে। সামনে সাবিহা এদিকটাই আসছে। অয়ন ঠোঁট কামড়ে সাবিহার দিক তাকিয়ে রইল। সাবিহার নেওয়া এক একটা পায়ের ধাপ গুনছে যেমন। সাবিহা ভার্সিটি থেকে বেরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। রিকশা ডাকবে তখনই তার সামনে বাইক নিয়ে অয়ন এসেছে। সাবিহা দেখেও না দেখার ভান করে রিকশা ডেকে উঠে বসল। অয়ন রিকশার সাথে যাওয়ার যথাসম্ভব চেষ্টা করছে, তবে হচ্ছে না। রিকশা যেই ধীর গতি অবলম্বন করে, এই গতিকে বাইক চালিয়ে মজা আছে নাকি? কিছুদিন ধরে পড়াশোনায় বিভোর অরু। গতকাল হায়ার ম্যাথামেটিক্সের এক্সাম গিয়েছে। তন্ময় যেহেতু তাকে শুধু ম্যাথামেটিক্স করাতো, আর এখন ম্যাথামেটিক্সের পরীক্ষা শেষ, তাই আর পড়াশোনার ছুতো দিয়ে যেতেও পারছে না তন্ময়দের বাসায়। আজ বন্ধ, কাল আবার এক্সাম। কালকের এক্সামের জন্য শক্তপোক্ত প্রিপারেশন যে নিবে তাও পারছে না। তন্ময়ের ভূত চেপেছে মাথায়। শুধু তন্ময়ের মুখমণ্ডল ভেসে উঠছে চোখের পাতায়। বই বন্ধ করে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। বিছানায় রাখা ফোন হাতে নিল। দরকার ছাড়া কখনো তন্ময়কে কল করেনি, তন্ময়ও করেনি। মেসেজও কখনো আদান প্রদান হয় না প্রয়োজন ছাড়া। কিন্তু ইদানিং ওরও চাই তন্ময় তাকে মেসেজ করুক, কল করুক, কিন্তু লোকটা করে না। ওরও তন্ময়কে মেসেজ গিফট পাঠালো মেসেঞ্জারে। গিফটটি হলো একটি মেয়ে হাঁচি দিয়ে সর্দি দিয়ে চোখ মুখ ভরিয়ে ফেলেছে। গিফট দিয়ে বিছানায় ফোন হাতে বসে রইল। রাত 12টা। এখন তন্ময়ের বাসায় থাকার কথা। রিপ্লাই কেন দিচ্ছে না? তন্ময়ের রিপ্লাই এলো না। এসেছে কল। ওরও চমকে তাকিয়ে ভয়ে ভয়ে কল রিসিভ করলো। মনকে প্রস্তুত করেছে বকা খাওয়ার জন্য, কিন্তু তন্ময় বকল না। গম্ভীর স্বরে বলল, কাল তোর এক্সাম আছে না? আছে তো। তাহলে তুই এখনো জেগে কেন? পড়ছিলাম। সারা বছর কি করছিস? পড়েছি। তাহলে আর পড়তে হবে না, ঘুমাতে যা। ঘুম আসছে না। জোরপূর্বক ঘুমাবি। যায়, যা চেষ্টা করে গিয়ে। ওর জবাব এবার নিশ্চুপ রইল কিছুক্ষণ। বুকে হাত চেপে রাখল। বুকের ভেতরটা খুব জ্বালাতন করছে, শান্তি দিচ্ছে না একদম। হৃদয়টা কি লাফিয়ে বেরিয়ে আসবে নাকি? ওরও ধীর গলায় বলল, ঘুম আসছে না। কথা বলবেন আমার সাথে একটু? তোর সাথে কথা? ঠিক আছে, বলবো। বড় হয়ে নে আগে, তারপর। আমি তো বড়। আমার অনেক বন্ধুদের বিয়ে শাদী হয়ে গেছে, অনেকের তো বাচ্চাও হয়ে গেছে। এখন কি তুই বিয়ে করে ওদের মতো বাচ্চা নিতে চাস? না, ছি ছি। তাহলে রাখ, যেদিন বিয়ে শাদী করে বাচ্চা নিতে পারবি সেদিন কথা বলবি। কল কেটে গেল। ওরু বোকার মতো ফোনের দিকে তাকিয়ে। কথাটার আগা মাথা বুঝল না ওরু। কিছুক্ষণ ভাবলো, তাও বুঝতে পারছে না। অবশেষে আবারও মেসেজ করলো তন্ময়কে। বুঝিনি, কথাটা আরেকবার বলেন প্লিজ। তন্ময়ের জবাব এলো সময় নিয়ে। আবার মার খাস না কত মাস হচ্ছে যেন? ওরও একটা মন খারাপের একটা গিফট পাঠিয়ে অনলাইন থেকে চলে এলো।
তন্ময় ঠিক কী বলেছিল সেটাই ভুলে গিয়েছে এখন। কী যেন বলেছিল লোকটা? ভাবতে ভাবতে টেবিল গুছিয়ে লাইট অফ করলো। বালিশে মাথা দিতেই তার আবারও তন্ময়কে মনে পড়তে লাগলো। হুট করে চোখের পাতায় ভেসে উঠল সেদিনের অপ্রস্তুত দৃশ্যটি ভাবতেই অরুর সর্বাঙ্গ কেঁপে উঠল। শক্ত করে চোখ জোড়া বন্ধ করল। মনে মনে নিজেকে নিজেই বকাঝকা করছে। সাত সকালে অরুর মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে। গতকাল পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার ছুতোয় মাসখানেক ঠিকভাবে ঘুমোতে পারেনি। আজ একটু বেলা করে ঘুমাবে তাও পারছে না। সুমিতা বেগম সাত সকালে রুমে এসে হাঙ্গামা করছে। আজ শুক্রবার, তাদের দাওয়াত পড়েছে। এলাকার সুনামধন্য খানবাড়ির বড় মেয়ের বিয়ে। বাড়ির বাচ্চাদের পরীক্ষা বলে হলুদ প্রোগ্রাম অ্যাটেন্ড করেনি, কিন্তু দাওয়াত তো যেতে হবে। সুমিতা বেগম অরুর শরীরের কাঁথা টেনে দিলেন। ভাঁজ করতে করতে বললেন, তো চাচু বলে গেছে এখন উঠতে। 11টার আগে সবাইকে তৈরি থাকতে হবে। দাওয়াতে যাওয়ার পূর্বে খানবাড়ি যেতে হবে, সময় নেই হাতে। সুমিতা বেগমের কথা যেমন অরুর কান অব্দি পৌঁছচ্ছে না, তার ওঠার কোনো নামগন্ধ নেই। মরার মতো বিছানায় উপুড় হয়ে পড়ে। ঘর গোছাতে গোছাতে সুমিতা বেগম আনমনে বলে চলেছে, দাওয়াতের ছুতায় ভাবি আর তন্ময়কে এক নজর দেখা যাবে। কত মাস হয়ে গেল ওদের দেখি না। যেহেতু তন্ময় আলাদা দাওয়াত পেয়েছে, ইফারদের সাথে ওর ভালো বন্ধুত্ব, ওকে তো দাওয়াতে আসতেই হবে। তন্ময় কি আর একা আসবে? ভাবিকেও নিয়ে আসবে। এই সুযোগে যেন তাদের মানাতে পারে বাড়ি ফিরতে। হুট করে অরু ঘুম ছেড়ে উঠে বসল। মায়ের দিকে চমকে তাকিয়ে বলল, তন্ময় ভাই যাবে? না মানে বড় মা যাবে? যাবে না আবার? বাধ্যতামূলক যেতে হবে। আমাদের সাথে যাবে তো? বাড়ির ঝগড়াঝাটে বাড়িতেই সীমাবদ্ধ। তোর চাচু তোদের আলাদা যেতে দিবে তোর মনে হয়? সেটাই তো। অরুর ঘুম আকাশ পথে উড়ে গিয়েছে। খুশিতে চোখ জোড়া জল করছে। বিছানা ছেড়ে দ্রুত পায়ে উঠে দাঁড়ালো। কোমর সমান চুলগুলো খোপা করতে করতে ওয়াশরুম ছুটেছে। গোসল সেরে বেরিয়ে নিচে নামলো। কেউই নেই, সবাই নিজেদের রুমে তৈরি হতে ব্যস্ত হয়তো। অরু বাবা মায়ের রুমে উকি দিল। বিছানার উপর সাদা পাজামা পাঞ্জাবির সেট। সাদা পরবে তার বাবা। তারপর অরু বড় চাচুর রুমে উকি দিল। সেখানেও সাদা পাজামা পাঞ্জাবির সেট গুছিয়ে রাখা। তারপর গেল ছোট চাচুর রুমে। তার বিছানাও সাদা পাঞ্জামা পাঞ্জাবির সেট। ওরও ডিসিশন নিল সে সাদা কিছু পরবে। সাদা গাউন নাকি সাদা কামিজ। দোটানায় ভুগতে থাকা সে পাখির সামনে দাঁড়ালো। পাখি আমাকে গ্রাউন্ডে মানাবে নাকি কামিজে? পাখি ঝিমাচ্ছে, জবাব নেই। অরু রেগে গেল। পাখির খাঁচা ঝাঁকিয়ে পাখিটাকে বিরক্ত করলো কিছু। তারপর বাড়ির আনাচে কানাচে ঘুরতে ঘুরতে এলো রুবির রুমে। রুবি বিছানায় কাপড় চোপড় মেলে রেখেছে। অরুকে দেখতেই টেনে নিয়ে আসলো। দেখ তো কোন কালারের কামিজ আমাকে বেশি মানাবে। সাদা? না 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 না, সাদা গতকাল পরেছি, আবারও সাদা পরবো না। ভাবছি লাল কামিজটা পরবো। তুই কি পরবি? অরু মহানন্দে বলল, সাদা? ঠিক অরু একটা সাদা কামিজ পরেছে। সবার আগে তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে। নাকটা পিটপিট করছে। দাওয়াত খেতে গিয়ে আবার হাঁচি চলে আসবে না তো? অরু ইদানিং হাঁচিকে খুব ভয় পায়। পাবে না? হাঁচি আসলে যদি সর্দি বেরিয়ে যায়, আর তখন যদি তন্ময় সামনে থাকে? অরু লজ্জায় এবার কেঁদেই ফেলবে। হাত ব্যাগে টিস্যু নিয়ে নিল কিছু। পারফিউম স্প্রে করে বেরিয়ে পড়ল। আনোয়ার সাহেব সোফায় বসে আছেন, পরনে সাদা পাঞ্জাবি পাজামা। মোস্তফা সাহেব মোবাইলে কথা বলছেন। তিনিও সাদা পাজামা পাঞ্জাবি পরেছেন এবং উপরে কোটি। অরুকে দেখে আনোয়ার সাহেব হাসতে লাগলেন। আমরা আজ ম্যাচিং। কেমন লাগছে আমাকে বাবা? ভীষণ সুন্দর, মাশাআল্লাহ। মোস্তফা সাহেব অরুকে তার দিকে আসতে ইশারা করলেন। অরু চোখ মুখে হাসি নিয়ে এগিয়ে এলো। মোস্তফা সাহেব বললেন, আর আমাকে আমাকে কেমন লাগছে? চাচু, তোমাকে এতটাই সুদর্শন লাগছে যে একটুখানি মেয়েরা তোমার পাগল হয়ে যাবে। অট্ট হাসিতে ফেটে পড়লেন মোস্তফা সাহেব।
ওহি সাহেব এসে পাশে বসেছেন মাত্র। তিনি তন্ময়কে কল করছেন। তন্ময় কল ধরতেই বললেন। কখন বেরোবি? তন্ময় কিছু বলবে তার পূর্বেই মোস্তফা সাহেব পাশ থেকে বললেন। বাড়ি ছেড়েছে ভালো কথা, এখন মানুষের সামনে আমাকে হাসাহাসির পাত্র যেন না করে। গাড়ি পাঠাবো, সেটা করেই সবাই একসাথে যাবে, আলাদা করে যাওয়া যেন না হয়। স্পিকার লাউডে দেওয়া। মোস্তফা সাহেবের কথা শেষ হতেই তন্ময়ের গম্ভীর স্বরের হাসি শোনা গেল। হাসতে হাসতে বলল। চাচু, হুম। তোমার ভাইয়ের মাথা গরম। ওহি সাহেব বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চুপ রইলেন। ওপাশ থেকে তন্ময় পরপর কল কেটে দিয়েছে। যেহেতু তন্ময় না বলেনি, তার মানে এক গাড়ি করেই যাবে সবাই। এবার মোস্তফা সাহেবের গম্ভীর মুখ নরম দেখালো। তিনি আজ চোখে ওহি সাহেবের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। আমাকে যেতে হবে এখনই, বাচ্চাদের নিয়ে সময় মতো চলে আসবে। জি ভাই। ওরু সাবিহার সাথে বসেছে। এই গাড়িতেই তন্ময় উঠবে। ভাবতেই ওরু উত্তেজিত হয়ে পড়ছে। মাসখানেক যাবৎ তন্ময়ের দেখা নেই। অরুর মন কেমন আনচান করছে লোকটাকে দেখার জন্য। তাদের গাড়ি মাত্র পৌঁছিয়েছে তন্ময়দের ফ্ল্যাটের সামনে। অরু জানালার কাঁচ খুলে মাথা বের করে রেখেছে। ওই তো তন্ময় আর জয়া বেগম আসছেন। আশ্চর্যজনকভাবে তন্ময়ও সাদা পাজামা পাঞ্জাবি পরেছে।